যে বাসস্থান আছে সেটাতে মিউজিয়াম করতে চাই, সেটা আমার রিসার্চ ইনস্টিটিউট করতে চাই। আমি জানি যে সরকার খুব স্লো মুভ করে, কিন্তু আমি খুব দ্রুত চলা মানুষ, ফলে আমি সরকারকে টেনে নিয়ে যেতে পারবো আশা করি। ওনার যে বাসস্থান আছে সেটাতে মিউজিয়াম করতে চাই, সেটা আমার রিসার্চ ইনস্টিটিউট করতে চাই। এবং এটা আমি জানি যে সরকার খুব স্লো মুভ করে, কিন্তু আমি খুব দ্রুত চলা মানুষ, ফলে আমি সরকারকে টেনে নিয়ে যেতে পারবো আশা করি। এবং এটা করা খুব মানে এটা আমাদের দায়িত্ব আমি মনে করি। দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে সেটার ক্ষেত্রে আমার একটি প্রশ্ন, কেন দাবি জানাতে হবে যে আল মাহমুদকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হোক? এটা তো রাষ্ট্রই উপলব্ধি করা উচিত। আপনারা নিশ্চয়ই আমাদের এবারের 21 পদক যদি দেখে থাকেন, সেখানে দেখবেন যে আমরা আমাদের রাজনৈতিক সাংস্কৃতিক দর্শনটা বলবার চেষ্টা করেছি। এবং এটা কোনো মনোনৈতিক রাজনৈতিক বা সাংস্কৃতিক দর্শনটা, এটা কোনো এক রকমের মানুষ এখানে পুরস্কার পেয়েছে তারা, এখানে অনেক রকমের চিন্তার সন্নিবেশ ঘটেছে। এটা দেখেছেন আপনারা। স্বাধীনতা পদকে নিশ্চয়ই তাই ঘটবে। আপনারা আমাদের উপর ভরসা রাখতে পারেন আশা করি। তৃতীয় যে কথাটা, এটা আমার একজন ব্যর্থ কবি হিসেবে আমার বলা কথা। আপনারা জানেন যে বাংলাদেশে যে কেউ শিল্প চর্চা শুরু করে কিন্তু কবিতা দিয়ে, এবং কবিতাটা শুরু হয় আসলে প্রেমপত্র লেখা দিয়ে। প্রেমিকাকে চিঠি লেখার জন্য, তাকে অভিভূত করবার জন্য আমরা প্রথম যে অস্ত্রটা ব্যবহার করি সেটা হচ্ছে শব্দ। শব্দ দিয়ে তাকে ভরিয়ে দিতে চাই। যেরকম ফরাদ ভাইরা অনেক কবিতা দিয়ে অনেকে ভরিয়ে দিয়েছেন, আল মাহমুদ অনেক কবিতা দিয়ে অনেকে ভরিয়ে দিয়েছেন। আমরা যদি ব্যর্থ কবি, আমাদেরটা প্রকাশিত হয়নি কখন। এখন ব্যর্থ কবি হলেও পাঠক হিসেবে অতটা ব্যর্থ মনে করি না নিজেকে, যে কারণে আল মাহমুদ অনেক আগেই আমাদের নাড়া দিয়েছে। এখন আল মাহমুদ নাড়া দিয়েছে, কিন্তু আল মাহমুদ কেন বাংলাদেশে মেইন স্ট্রিম সকল কোট আর কোট মেইন স্ট্রিম হয়ে উঠতে পারে না, এর পিছনে রাজনীতিটা আমরা সবাই জানি। আমি 2014 সালে একটা লেখা লিখেছিলাম, এই চেতনা লই আমরা কি করিব। ওখানে আমি লিখছিলাম যে দেখেন, আমি নাখালপাড়ার মতো একটা মধ্যবিত্ত জায়গায় জন্ম হয়েছে। ঘর হইতে দুর্গা ফেলিয়া শাহবাগে সংস্কৃতি করতে আসিয়া দেখলাম এখানে পূজা নিয়ে কথা বলা যাবে, বড়দিন নিয়ে কথা বলা যাবে, কিন্তু সর্বরাত নিয়ে কথা বললে আপনি খ্যাত, আপনি সংস্কৃতি বাদ না, আপনি ঈদের জামাত নিয়ে কথা বলতে পারবেন না। তো আমি অল্পতেই বুঝে গেলাম যে এটা বলা মুশকিল, ফলে আমি চুপ থাকলাম। কিন্তু মনের মধ্যে ক্ষোভটা রইল, সেই ক্ষোভটা প্রকাশ করলাম 2014-তে শাহবাগ পরবর্তী সময়। এই যে আমি এটা এসছি আমার একজন প্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পীর কথা থেকে। ওনার গান আমি খুবই পছন্দ করি। উনি একটা টেলিভিশনে লাইভে বলেছিলেন যে বাংলাদেশটা আর বাংলাদেশ নাই, এখানে আজকাল বোরখা বেড়ে গেছে। এই বোরখা তো আমাদের বাংলাদেশের সংস্কৃতি না। তখন আমি ওই লেখা লিখেছি যে আপনি বোরখাকে বাংলাদেশের সংস্কৃতি বলবেন না, তাহলে কোনটা কোনটা বাংলাদেশের সংস্কৃতি? প্যান্ট শার্ট কি বাংলাদেশের সংস্কৃতি? আমরা দেখলাম যে কলকাতা থেকে যেটা যেটা এসছে সেটা ওনারা গ্রহণ করতে রাজি আছেন, এর বাইরে আর কোনো কিছু গ্রহণ করতে রাজি না।